Dr. Arup Ratan Haldar is a renowned pediatrician, physician. Professionally, he is a very busy person. Outside of profession, he is a renowned poet and writer. His poetry is very popular among readers. For the past 3 decades, he has been quietly writing and practicing poetry. He also did experimental work on poetry and thinks that people get the most peace of mind through poetry. A poet has many social responsibilities. He fulfills those responsibilities through his poetry. In his poetry, there is a philosophy of life in very simple language. Arup Ratan Haldar always learns from the criticism he receives from readers. According to him, many things can be changed in the society through poetry. He is constantly writing, along with his professional engagements. In this program, he talks about many unknowns about his poetry writing, so dear viewers can discover him in a completely different way. Not only that, he recited his own poems and recited them in his own voice on this program. Hope the audience will like it. নমস্কার। পেশাগতভাবে আমি একজন চিকিৎসক, কিন্তু পেশার বাইরে একটা সময় যখন আমি চিকিৎসা বিজ্ঞান পড়ার আগে যখন আমি কলেজে আমার পড়াশোনা শুরু করেছিলাম, সেই সময় কবিতা লেখা বা কবিতা পড়া দিয়ে আমার বলতে গেলে যাত্রা শুরু। কবিতা পড়তে পড়তে হঠাৎ মনে হয়, কলেজ জীবনে সবারই, আমার প্রচুর বাঙালি যুবক বা যুবতী এরকম মনে হয়ে থাকে যে আমি কবিতা লিখতে পারি। সেই সময় থেকে আমার লেখা একটা ভেতরে একটা তাড়না সৃষ্টি হয়। লেখা বিভিন্ন কবির কবিতা পড়ে বাংলা ভাষা এবং সাহিত্যের যারা খুব বিখ্যাত বিশিষ্ট কবি তাদের লেখা তখন আমি কলেজ জীবন থেকেই পড়তে শুরু করি, এবং পড়তে শুরু করার পর তখন আমার মনে হলো যে আমি চেষ্টা করলে লিখতে পারি। তখন থেকে আমার লেখা শুরু হলো। এবার লেখা অনেকে লেখেন, লিখতে লিখতে একটা সময়ের পর একটা প্রাথমিক আবেগ বা তাড়না থেকে লেখা শুরু হওয়ার পর একটা সময়ের পর সেই তাড়না হারিয়ে যায়। আমার ক্ষেত্রে ব্যাপারটা হারিয়ে গেল না, কারণ আমি কবিতার প্রতি একটা বিশেষ ভালো লাগার একটা জায়গায় আমার মন সবসময় সেই দিকে ছুটে চলল, এবং আমার যেন মনে হলো যে আমার যা কিছু পেশাগত জীবন বা আমার পড়াশোনা তার সঙ্গে সমান্তরালভাবে কবিতার সঙ্গে না থাকলে বোধহয় আমার জীবনটা চলবে না, এরকম একটা আমার অনুভূতি ভিতরে কাজ করতে শুরু করলো। কবিতা বলতে গেলে আমার একটা সময় পড়াশোনা ছাড়া বা পেশাগত অন্যান্য কাজকর্ম ছাড়া যখনই সময় পেয়েছি কবিতার কথা ভেবেছি এবং কবিতা লেখার চেষ্টা করেছি। সেইভাবে আমি এগিয়েছি এবং শেষ পর্যন্ত কিছু লেখা আমার আস্তে আস্তে গড়ে উঠেছে, কিছু বইপত্র প্রকাশিত হয়েছে। এখন মনে হয়, যেটা শ্রদ্ধেয় কবি শঙ্খ ঘোষ বলেছিলেন যে সত্য বলা ছাড়া কবির আর কোনো কাজ নেই। সত্য তো খুব আপেক্ষিক একটা বিষয়, সময় সত্যকে তৈরি করে। এবার প্রতি মুহূর্তে আমাদের সামনে সময়ের রূপ এবং তার রস সবকিছু বদলে যাচ্ছে, এবং সেই প্রতিটা মুহূর্ত বলতে গেলে প্রত্যেকটা মুহূর্তে এবং মুহূর্তের মধ্যে আরো অনেক রকম অনুমুহূর্ত থাকে। সেই প্রত্যেকটা মুহূর্ত আমার ভেতরে কাজ করে এবং আমার ভেতরে বিভিন্ন সমস্ত অনুভূতি বা অনুভব তৈরি হয়, যেগুলো আমার মনে হয় আমি আমার মতো করে ভাষায় লিখে ফেলতে পারি, এবং সেটা আমার কবিতার ভাষা। নিজস্ব দর্শন বলে আলাদা করে কিছু তো থাকে না। দর্শন মানে বাঁচার দর্শন, প্রতিটা মুহূর্ত বাঁচার দর্শন। এবারে সেই আমি কিভাবে বাঁচবো সেটা আমি নির্দিষ্ট করে নেবো, সেটা আমার ভেতরে কতগুলো বাঁচার নির্দিষ্ট রাস্তা আছে, এবং সেই বাঁচার কতগুলো আমি একটা নির্দিষ্ট সংজ্ঞার মধ্যে বাঁচি যে আমি এভাবে বাঁচবো, আমি এর বাইরে গেলে বাঁচতে পারবো না, বা এই আমার বাঁচার জায়গা, এই জায়গাটা আমাকে ধরে রাখতে হবে। সেই বাঁচাটা হচ্ছে যেটা, এই যে আপনি অনুমুহূর্তের কথা বললেন, আসলে মুহূর্তের মধ্যে যদি আমি খুব একটা মহাজাগতিক একটা দৃষ্টিভঙ্গি থেকে ভাবি, একটা কসমিক দৃষ্টিভঙ্গি থেকে ভাবি, তাহলে প্রত্যেক সময়ের ভেতরে আরো অসংখ্য সময় রয়েছে। এই প্রত্যেকটা সময় আমাদের জীবনকে প্রভাবিত করে, বাঁচাকে প্রভাবিত করে।
আমাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করে। যেটা আমার খুব প্রিয় চলচ্চিত্র পরিচালক রাশিয়ান আন্দ্রেই তারকোভস্কি একটা খুব বিখ্যাত বই লিখেছিলেন, টাইম উইদিন টাইম। তার আত্মকথা বা ডায়েরি, সময়ের মধ্যে সময়। এই সময়ের মধ্যে সময় কিন্তু লুকিয়ে থাকে। আমরা প্রত্যেকটা সময়কে দেখি, সময়ের যে উপরিতলটাকে দেখি, তার মধ্যে আরও অসংখ্য সময় থাকে, যে সময়গুলোকে আমি দেখার চেষ্টা করি আমার নিজস্ব কতগুলো বোধে বা নিজস্ব, যাকে আত্মবীক্ষণ বলা হয়, সেই নিজস্ব বোধের মধ্যে দিয়ে আমি সময়ের মধ্যে সময়কে দেখার চেষ্টা করি। যে সময়কে আমি দেখাতে চাইছি সেটা হয়তো অন্য কেউ দেখতে পাচ্ছেন না, পেলেন না, কিন্তু আমার কাছে সেটা পরিষ্কার লাগলো। তখন সেটাকে আমি ভাষায়, কবিতার একটা ফরম্যাটে বা বিন্যাসে লেখার চেষ্টা করি। এবার এই সময়গুলো তো অসংখ্য সময় জুড়ে বা সময় একটা মিশ্রণে তৈরি হয়। এইগুলোকে আমি অনুমুহূর্ত বলতে চেয়েছি। এবং কবিতায় যখন শব্দগুলো পরপর আসে বা তৈরি হয় বা পড়ে, তখন প্রত্যেকটা শব্দ একটা করে অনুমুহূর্তের ধরে থাকে। সেই জন্য আমার ক্ষেত্রে মুহূর্তের মধ্যে আরও বেশি মুহূর্ত পড়ে থাকে বা সেখান থেকে তৈরি হয়, এই একটা ধারণা আমার কাছে খুব স্পষ্ট এখন। আমি যে সময় কবিতা লিখতে শুরু করেছিলাম সেটা 80-র দশকের শেষ দশক। তারপরে আমরা পড়াশোনা করলাম, তখন ছাত্র রাজনীতি ছিল, তার মধ্যে কিছুদিন কাটিয়েছি। সেই সময় আমি পৃথিবীকে যে চোখে যেভাবে দেখতাম, তারপরে 2000 সাল, মানে যাকে আমরা বলি মিলেনিয়াম, তার মধ্যে দিয়ে গেলাম। বিশ্বায়ন হলো, বিশ্বায়ন আমাদের সমস্ত চিন্তা ভাবনার গতিমুখকে বদলে দিল, এবং মানুষ ক্রমশ আরও একটা মানুষ থেকে আরেকটা মানুষ ক্রমশ আরও বিচ্ছিন্ন হতে শুরু করলো। এই মানুষের বিচ্ছিন্নতার ব্যাপারটা আমাকে সবচেয়ে বেশি আক্রান্ত করেছে, এবং মানুষ যে ক্রমশ তার নিজস্ব জগৎ থেকে, নিজস্ব ভাবনার জগৎ থেকে, নিজস্ব কেন্দ্র থেকে ক্রমশ বাইরের দিকে চলে যাচ্ছে, এইটা হচ্ছে আমার সবচেয়ে বড় অনুধাবনের বিষয়। কবিতার মধ্যে সময়ের যে একটা চাপ মানুষ অনুভব করে, এবং সেই চাপের মধ্যে সে নিজেকে ধরে রাখতে পারে না, এবং সেই চাপের সঙ্গে সে যুদ্ধ করে। এই যুদ্ধটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। এই যুদ্ধে কোনো মানুষ, আমি জয় বা পরাজয় বলে আপাতভাবে খুব বেশি কিছু ধারণায় বিশ্বাস করি না। এই যুদ্ধে কেউ নিজের দর্শন বা নিজের জায়গায় স্থিত থাকতে পারে, আবার কেউ এই যুদ্ধে কিছুটা পিছিয়ে পড়লো বা নিজেকে সে ধরে রাখতে পারলো না, সময়ের স্রোতে সে ভেসে চলে গেল। এই সমস্ত দ্বন্দ্বগুলো আমার কাছে অনুধাবনের বিষয়, এবং এইগুলোই আমার বাঁচার দর্শনকে বা ভাবার দর্শনকে প্রভাবিত করে। আলাদা করে আক্ষেপ খুব একটা কাজ করে না, একটা তাড়না কাজ করে। আসলে আমি যেটুকু বুঝি, যে ওই বিখ্যাত লাইন, কবিগুরুরই লাইন, পথের শেষ কোথায়? পথের কোনো শেষ নেই, পথ শেষ হয় না। আমরা সবাই ভাবি আমরা একটা সময় গিয়ে একটা জায়গায় পৌঁছবো, কিন্তু আসলে কোথাও পৌঁছানো যায় না। এই শুধু রাস্তাটাই হচ্ছে রাস্তা বা পথ, রাস্তায় হাঁটাটাই হচ্ছে জীবন। হ্যাঁ, শেষ পর্যন্ত আমরা মাইলস্টোনগুলোর কথা ভাবি, একটা করে মাইলস্টোন পেরোবো, কিন্তু একটা মাইলস্টোন পেরিয়ে যাওয়ার পর মনে হয় আবার আছে। এবার আমরা যেটুকু যা আমাদের সামর্থ্য আছে সেটা দিয়ে আমরা যখন একটা সৃষ্টিশীল জগৎ নির্মাণ করি, যেটা আমার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে ঘটেছিল বা ঘটে, সেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে আমি একটা দরজা খুললাম, সেই দরজাটা পেরিয়ে গিয়ে যে ভূমিতে গিয়ে আমি উপনীত হলাম, যে জায়গাতে গিয়ে উপনীত হলাম, সেটা একটা ফাঁকা জায়গা, স্পেস। সেটাকে আমাকে নিজস্ব ধ্যান এবং ধারণা দিয়ে ক্রমশ সেটা খুঁড়ে সেখান থেকে আমার সেই সময়ের সেই স্পেস এবং অবশ্যই সময়, এই দুটো থেকে কিছু উচ্চারণ আমাকে তুলে আনতে হবে, যেটা আমার নিজস্ব উচ্চারণ হবে। এই উচ্চারণ হয়তো কোনো ক্ষেত্রে প্রভাবিত হতে পারে, কোনো ক্ষেত্রে প্রভাবিত নাও হতে পারে। আমরা সবসময় প্রভাবকে কাটিয়ে যাওয়ার চেষ্টা করি। এবার এরকম করতে করতে শেষ পর্যন্ত মনে হয় যে এই যে প্রক্রিয়া, একটা দরজা খুলে ফেলে একটা জায়গায় পৌঁছনো, এবং তারপর সেখানে কিছুক্ষণ চলাফেরা করার পর হাঁটতে হাঁটতে
আর একটা দরজা খুঁজে পাওয়া, এইভাবে দরজা কিন্তু অনন্ত, দরজার কোনো শেষ নেই। দরজা খুলতে খুলতে আমাদের যাওয়া এবং শেষ পর্যন্ত কোথাও পৌঁছানো যায় না। সবসময় একটা একটা করে স্পেস বা জায়গা উন্মুক্ত হতে থাকে এবং সেখানে আমাদের ভ্রমণ চালু থাকে। আমি আজকে থেকে 2 বছর আগেও যে যে মানসিক অবস্থার মধ্যে, যে স্পেসের মধ্যে লিখতাম, এখন এই মুহূর্তে সেই স্পেসের মধ্যে লিখবো, সেটার কোনো প্রশ্নই নেই। সেই জন্য আলাদা করে কোনো আক্ষেপ নেই। আর দ্বিতীয়ত হচ্ছে যে কবিতা যতক্ষণ পর্যন্ত কবি প্রকাশ না করছেন বা বই হিসাবে তিনি ছেপে বার না করছেন যে কোনো শিল্পকর্মই, ততক্ষণ পর্যন্ত সেটা তার নিজস্ব ব্যক্তিগত সম্পদ। কিন্তু যখন সেটি বই হয়ে প্রকাশিত হয়ে গেল, যখন একটি ছবি গ্যালারিতে প্রদর্শিত হয়ে গেল, যখন একটি গান লিখিত হয়ে সুর দিয়ে বাইরে বেরিয়ে গেল, সবাই শুনছেন, তখন আর সেটি তার সম্পত্তি থাকে না। তখন সেটি পাঠকের বা শ্রোতার বা সেই শিল্পকর্মর যিনি ভোক্তা তারও সেটা তাদের একটা অধিকার জন্মে যায়। এবার হচ্ছে যে কবিতা, আমার কবিতা কতটা পাঠকের জন্য, কতটা পাঠক নিতে পারবেন, এটা নিয়ে একটা বিরাট বিতর্ক আছে। এই বিতর্ক অন্তহীন। অনেকে বলেন যে আধুনিক কবিতা কঠিন, বোঝা যায় না, পাঠক নিতে পারেন না, অনেক ক্ষেত্রে খুব জটিল নির্মাণ কৌশল থাকে, বয়ন থাকে, কবির নিজস্ব কতগুলো ভাষা থাকে, কতগুলো গোলক ধাঁধা থাকে যেখানে পাঠক গিয়ে পৌঁছতে পারেন না। তিনি নিজের কোনো কোনো ক্ষেত্রে নিজস্ব বৃত্তের মধ্যে থাকেন। আবার কেউ কেউ পাঠকের কথা ভেবে আরও সহজ করে লেখার চেষ্টা করেন বা সহজ করে তার ভাষাকে বদলে নেন, সহজভাবে বলার চেষ্টা করেন। এই ব্যাপারটা সম্পূর্ণ একজন স্রষ্টা বা একজন কবির খুব ব্যক্তিগত একটা ধারণা বা জায়গার বিষয়। কবিতার প্রকরণ, আমার ক্ষেত্রে কবিতা মূলত একটু জটিলই বলতে পারা যায়। আমার ক্ষেত্রে কবিতার বিন্যাস একটু জটিল। আমি প্রথাগত ভাষায় খুব একটা কবিতা যে লিখতে পারি, মানে ভাষা সহজ করে লিখতে পারি সেরকম নয়। কিন্তু আমার ক্ষেত্রে অনেক সময় নিজের মনে হয় আমি নিজে একটা গোলক ধাঁধার মধ্যে আছি। হ্যাঁ, এবার এই গোলক ধাঁধার মধ্যে থাকতে থাকতে কোনো কোনো ক্ষেত্রে সেটা একটু জটিল একটা বিন্যাস তৈরি হয় এবং আমার মনে হয় না সবসময় কবিতার পাঠক যারা বাংলা কবিতা পড়েন, এতদিন ধরে যারা যেরকম কবিতা পড়ে এসেছেন, তারা সবাই আমার কবিতা পড়তে তাদের ভালো লাগবে, সেটা মনে হয় না। কোনো কোনো ক্ষেত্রে জটিল হতে পারে। কিন্তু আমি নিজে সবসময় চেষ্টা করি যে সময়ের প্রতিফলন যাতে কবিতায় থাকে, কিন্তু সময়ের প্রতিফলনটা এরকম নয় যে কোনো একটা সময়ের বাস্তব ঘটনাকে আমাকে কবিতায় বর্ণনা করতে হবে। আমি ঠিক এই প্রকরণে বিশ্বাস করি না। অনেকে কবিতার মধ্যে একটা গল্পের একটা আদল নিয়ে আসেন, একটা কোনো ঘটনার আদল নিয়ে আসেন। এত আমাদের চারদিকে অজস্র ঘটনা ঘটে যাচ্ছে, যে ঘটনার ছায়া বা রেখাপাত আমাদের মনে সবসময় পড়ে এবং অনেকে সেই সূত্রগুলো কবিতার মধ্যে রেখে যান গল্পের আকারে বা সেই ঘটনা বর্ণনার আকারে। আমি ঠিক এই প্রকরণে কবিতা লেখায় বিশ্বাস করি না। আমার কাছে আসলে একটি ঘটনা, অজস্র ঘটনা ঘটে যেগুলো আমাদের চারপাশে আলোড়ন তৈরি করে সামাজিকভাবে, আবার খুব ছোট ছোট ঘটনা সবসময় ঘটে যাচ্ছে, তারও একটা রেখাপাত এবং ছায়াপাত থেকে তার একটা প্রতিফলন থাকে আমাদের প্রত্যেকটা সত্তার মধ্যে। এবার এই প্রতিফলনটা আমার নিজের ভেতরে অন্য একটা আলো অন্ধকার তৈরি করে বলা যেতে পারে। এই আলো অন্ধকারটার মধ্যে থেকে ওই ঘটনাকে বর্ণনা করার মতো কোনো ভাষা নয়, কিন্তু ঘটনাটা আমাকে কিভাবে প্রভাবিত করছে সেখান থেকে অন্য একটা ভাষা নির্মিত হয়। এখন আমার ক্ষেত্রে যেটা ঘটনা ঘটে সেটা আমি নিজেকে বলতে পারি আমি কিছুটা ডিস্টোপিক লেখক। ডিস্টোপিয়া কথাটা সাম্প্রতিককালে খুব আলোচিত হয়েছে। মানে ডিস্টোপিয়া মানে এক ধরনের আশাহীনতা, চারদিকে যেটা ঘটছে তার মধ্যে ভালো কিছু না, সামাজিক অবক্ষয় বলতে পারেন এইগুলো, এবং রাষ্ট্রের যে চাপ, একজন ব্যক্তি মানুষের উপর রাষ্ট্রের যে ক্রমশ দখলদারি অধিকার, তার মধ্যে মানুষ কিভাবে একটা প্রচণ্ড চাপের মধ্যে পড়ে যাচ্ছে এবং মানুষের যে সত্তা যেটা সবসময় স্বাধীন হতে চেয়েছে, সে কীভাবে পরাধীন হয়ে পড়েছে এবং তার মধ্যে একটা তীব্র স্বাধীনতার আকাঙ্ক্ষা, অথচ চারদিকে প্রচণ্ড একটা ভাঙন। এই সব কিছু আমার মধ্যে
একটা কিছুটা বলতে পারেন একটা স্পাইরাল, একটা ঘূর্ণনের মতো বা ঘূর্ণির মতো একটা আবহ তৈরি করে, যেখান থেকে আমার লেখাটা আসে। আমি আমি আলাদা করে কোনো একটা বিশেষ ঘটনাকে বর্ণনা করতে পারি না, কিন্তু সামগ্রিকভাবে সমস্ত কিছু মিলিয়ে একটা সম্পূর্ণ একটা বর্ণনা, ঠিক না, বর্ণনামূলক কবিতা আমার নয়, একটা একটা সামগ্রিক অনুভূতি, বিভিন্ন ধরনের চিত্রকল্প আমার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। বিভিন্ন চিত্রকল্পের মাধ্যমে সব কিছু আমার অনুভূতিটা ওই একটা ডিস্টোপিক পৃথিবীর একটা বর্ণনা দেয়। আমার কাছে মনে হয় কবিতা খুব একটা লিখে ওঠা যায় না সবসময়, কবিতা চেষ্টা করলে লেখা যায় না। কবিতা কোনো কোনো ক্ষেত্রে, এটা বললে অদ্ভুত শোনাবে, কবিতা কবিতা কোনো কোনো ক্ষেত্রে আকাশ থেকে পড়ে। যারা লেখেন, যারা কবি, তাদের কাছে এই অনুভূতি বা অনুভব অসংখ্যবার হয়েছে। হঠাৎ করে একটা লেখা, হয়তো তিনি দুপুরের খাওয়া সেরে উঠেছেন, উঠে হয়তো বিশ্রাম করতে যাবে, হঠাৎ করে তার একটা এমন একটা ইমেজারি, একটা চিত্রকল্প মাথায় এলো, সেখান থেকে একটা লেখা হঠাৎ করে তৈরি হয়ে এলো। বা তিনি ঘুমোতে যাবেন, তার আগের মুহূর্তে হঠাৎ করে মাথায়, এমন আমার হয়েছে, আমি রাত্রি ঘুমোতে গিয়ে উঠে পড়েছি, উঠে পড়ে সেই মুহূর্তে এমন কতগুলো চিত্রকল্প মাথার মধ্যে চলে এলো, সেখান থেকে একটা লেখা চলে এলো। এবার এটা স্বেচ্ছাচার নয়, আসলে ভিতরে কতগুলো, জীবনানন্দ বলছেন যে একটা বোধ কাজ করে। এবার এই বোধ ব্যাপারটা প্রতিটা প্রতিটা মুহূর্তই আমাদের যে প্রত্যেকটা চলাফেরা, আমাদের যে বাঁচা, এবং আমি অন্যের সঙ্গে কিভাবে ব্যবহার করছি, এবং আমার নিজের যে প্রতিটা ব্যবহার, প্রতিটা ঘটনার সঙ্গে আমি কি করে তার সঙ্গে আমি তার কীভাবে প্রতিক্রিয়া দিচ্ছি, সেই প্রত্যেকটার মধ্যেই, সেই প্রত্যেকটা যে গতি বা জড়তা, অথবা গতি বা জড়তার মধ্যে যে একটা ক্রিয়া, এর মধ্যেই একটা বীজ থাকে। প্রতি মুহূর্তের মধ্যে লেখার একটা বীজ থাকে। এই বীজগুলো ভেতরে কাজ করে। সবসময় যে আমি লিখে উঠতে পারি তা না, কিন্তু যে কোনো মুহূর্তে, হঠাৎ করে একটা মুহূর্তে একটা লেখার একটা লাইন তৈরি হয়, একটা চিত্রকল্পের মতো ভেসে ওঠে, যে চিত্রকল্পটা আমাকে পুরো একটা লেখার মধ্যে নিয়ে যায়। এবার এই যে ভেসে উঠলো, এটা কি স্বেচ্ছাচার? আমি জানি না স্বেচ্ছাচার কিনা, তবে যে কোনো শিল্পীর ক্ষেত্রেও তাই ঘটে। যারা ছবি আঁকেন বা যারা গান করেন, সুর দেন, হঠাৎ করে একটা টিউন মাথার মধ্যে বেজে উঠলো, তার সঙ্গে সঙ্গে সেটা লিখে ফেললেন, বা সেটাকে তিনি করে সেখান থেকে একটা গান তৈরি হয়ে গেল। প্রহর নামা। তোমার হাত থেকে মূর্তিটি পড়ে যায় শূন্যে, আমি প্রাচীন চাকা অন্ধকারে ডুবে যাই। আমার মধ্যে থেকে আমাকে বিচ্ছিন্ন করি, দেখি গ্রামের রাস্তায় অন্ধ ছেলেটি জেগে ওঠে, তার হাতের রেখায় মুদ্রা জটিল। গ্রহের ভেতর একটি ধৈবত আমাকে স্পর্শের অছিলায় দেখে, সেই প্রাকৃত ছায়া, ভেতরে পাখি ডাকে, পাখিদের রঙে একটা জানলার স্থবিরতা নেমে আসে। এমতো দাহ তুমি পূর্ণ সম্ভাবা, কাতরতা নয়নপথ বয়ে আনে। তোমার সম্মুখ তাকে ফিরিয়ে দিয়েছে সেই সামান্য ভূমি, যার অতিক্রমণ শেষ হয়ে গেছে। উজ্জ্বল বকের দেহ থেকে আলো সরে আসে, তুমি শোকাকুল মধ্যম পুরুষ চেয়েছ, অতএব এ পীড়ন অচিরেই ভ্রমণের পথ আঁকে। আরো তাপ পায়ে স্থির, অন্তস্থ রেখাটি ক্রমে সূর্যের ভেতরহীন। কৃষ্ণগর্ভ। মনে হয় সময়ের এক আশ্চর্য গর্ভের ভেতর দাঁড়িয়ে আছি। চারিপাশে মহাকাশ, মহাকাশের ভেতরে অনন্ত তারাদল, কেউ কাউকে চেনে না। যে অন্ধকার আমাদের সৃষ্টি করেছে তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। দৃষ্টি কি এভাবেই পড়ে থাকবে আমাদের চারদিকে? এই গর্ভের ভেতর ছেঁড়া ছেঁড়া অবিন্যস্ত, আর আমাদের চোখ ঝাপসা হয়ে উঠবে, টলতে থাকবে পা। যে স্তম্ভগুলো একদিন ভেঙে পড়েছিল, তাদের স্মৃতিটা ফিরে আসে। নীল পাহাড়ের ভেতর যে নদীর বসত, তার শরীরে তারা খেলা করে। জলের উপর দূর তারাদের ছায়া, আমাদের মাথার উপর ভেতর বেজে উঠতে থাকে সেই সঙ্গীত।
যার জন্ম রহস্য আমরা জানি না। জলের উপর কাল পুরুষের ছায়া, সে ছায়ার কালো আমরা জানি না। সম্মোহন, ক্ষতেরও সম্মোহন থাকে। সে প্রবহমানতা জলের কালো তুলে এনেছিল, নিঃসংশয় আলোক রেখাও বেগে গিয়েছিল মহাকর্ষ টানে। এমতো বিপরীতমুখী মুদ্রা ভর করে অগ্নি জল। সমাচ্ছন্ন গৃহ থেকে কখনো আলোর ঝলক আসে, যেন আলোক বর্ষ ম্লান। কররেখা জুড়ে তোমার বিপণীগুলি গম গম করে, কেউ আনে সোনালি গম, কেউ মৃৎ শকট, কেউ বা আরোহ জুড়ে অবরোহ টান, কেউ নিঃসঙ্গ বিতান। মায়াবী সূর্য আঁকে অস্ত্রলেখা, তোমার কপালে জলে বিষণ্ণ অঙ্গার। তক্ষশিলা, মগধের কাল থেকে যমজ স্তম্ভ ভেঙে পড়ে, প্রবজ্জা বিস্তৃত হয় ইঁদো গলিপথে। ধাতু পরিহার করো, যোজন প্রজ্বলিত হয় হাতে হাতে অন্যে। স্পন্দন, অরণ্য আমাকে ক্রমশ টেনে নিয়ে গেল তার গর্ভের ভেতর। গিয়ে দেখি সেখানে একটি প্রদীপ জ্বলে আছে। শিখাটি স্পন্দমান কিন্তু অদৃষ্টপূর্ব। এই স্পন্দন অনেক চেষ্টার পর মনে পড়ল সেই শব্দরা, যারা হৃদয় থেকে নেমে গিয়েছিল পথে, বলেছিল ফিরে এসো, দেখা হবে। ততদিন অপেক্ষায় থাকব। আমার ফিরে আসা হয়নি। শব্দরা এখনো পথে, তাদের হাতের ধুলোয় নতুন সূর্যের স্বর্ণাভা। নয়নতারার স্বাদ, তোমার অন্তর্গত ওই চাঁদোয়া আমি ছিঁড়ে ফেলেছি। সমুদ্র তুফানের নিচে একটা নাচ তারপর আমাকে পাগল করে দিয়েছিল, যেন ছায়া শরীরের জাগিয়ে ওঠা। হায় শরম লাগা চাঁদ, ওই মহাদেবপুর, তারপর যার পর নাই, এক রূপকথা, রূপশালী ধান ও ভুতুম পাখির ডানা জড়িয়ে মুছে দেয় জলের আকার প্রকার। এমন দাওয়াত আসে যেন উড়ে যায় জঞ্জালময় রাস্তা ফুঁড়ে। লাল সব আঙুর গাথা ইতিউতি ঘুরে গেছে আমাদের হৃদয়বোধ পার করে। মাথার উপর একটা দস্যু বিমান, আমাদের ভালোবাসা লালায়িত হয়, আপেলের গতি চলে আসে হাড়ে ও পাঁজরে। এভাবেই বাড়িঘর আবার যৌবন প্রাপ্ত হয়ে দেখে বাগানে ফুলেল কাঁথাটি রোদে দিয়ে গেছে আসমানি কিতাবের সাদা পাতারা। শূন্য মন্দির, স্তব্ধ নদীর ভেতরে, ওইখানে নয়নতারার স্বাদ হয়। তোমাকে নিয়ে সে আবার আলতামিরার দেশে চলে যাবে চাঁদ কাস্তের মতো হলে। বিলম্বিত লয়, একটা তড়ি বিলম্বিত লয়ে ফিরে আসে অসমাপিত মুহূর্তগুলো থেকে। তার জন্য গোলাপি অর্কিড আর গন্ধরাজের রাত্রি অসমান জমি থেকে গড়িয়ে যায় তীব্র নিখাদে। তুমি সন্তর্পণে নেমে গিয়েছিলে কোনো মাঝখানের হল্ট স্টেশনে। একটা ঘড়ির মধ্যেখানে তোমার পা স্থির, অথচ পান দোকান থেকে মুস্তাং জর্দার পান মুখে নিয়ে কোনো জাফরান সন্ধ্যার মধ্যে ঢুকে পড়ো। হত্যার জটিল শব্দরা জড়িয়ে গেল তোমার কথোপকথনে, যার প্রত্যেকটা অর্থ তখনও তোমার অজানা। অর্ধনিমিত পতাকার স্বর নেমে যায় অত্যাবশ্যকীয় পণ্যের ভেতরে। আধো জাগা কথারা দেখতে পায় শূন্য হয়ে যাওয়া চড়াইদের নাচ। একটা মেরিগো রাউন্ড তার ঘূর্ণন থেকে দেখছিল শামুকদের অন্তর্নিহিত গতি। আর রাশিচক্রের ভেতর তুমি ঘুরে বেড়াও মৃদু হাসি নিয়ে। গ্র্যান্ডফাদার ক্লকের ভেতর ঘনিয়ে এলো আমাদের যাবতীয় মুদ্রাদোষ। গ্যাফিন সমুদ্র, বেড়ালের দাঁত ও ঝিকিমিকি নদীর তীর তোমাকে নিয়ে যায় নন্দিত ঘুমে। ঘুমের মধ্যে নিঃশব্দ লয়কারী। হৃদয়ে প্রথিত সূর্য মরিচা বাগানের শেষ অন্ধকারে ডুবে গেল।